আসসালামু আলাইকুম, স্বাগতম পুলস ম্যাট্রিক সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ও সাইবার অভিযান সহ যেসব পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। খেলা দেখাল ইরান, খামেনির বিজয়ে বেসামার ইসরায়েল, কঠিন চাপে পড়ে ক্ষমা চাইল নেতানিয়াহু। ইরানে বিক্ষোভ ও ট্রাম্পের হুমকি নিয়ে যা বলল প্রভাবশালী দেশগুলো। ইরানি বিক্ষোভ দমনে 12,000 নিহতের খবর, সরকার বলছে 2,000। ইরানি বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, সহায়তা আসছে, বাড়ছে যুদ্ধের শঙ্কা। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান এবং যুদ্ধের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পুলস ম্যাট্রিক সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক কৌশলের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান এবং ইরানের বিরুদ্ধে তাদের সম্ভাব্য পদক্ষেপগুলো নিয়ে শুরুতেই আলোচনা করা যাক। কারণ পেন্টাগন এবং হোয়াইট হাউসের ভেতর থেকে আসা খবরগুলো বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা উত্তপ্ত, আর ঠিক এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের বদলে বেশ কিছু বিকল্প কৌশল নিয়ে চিন্তাভাবনা করছে, যার মধ্যে অন্যতম হল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা এবং ব্যাপক আকারের সাইবার অভিযান, যা ইরানের সামরিক অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন সূত্র এবং সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখনই সর্বাত্মক কোনো যুদ্ধে জড়াতে চাইছে না, বরং তারা এমন একটি পথ খুঁজছে যেখানে ইরানের সক্ষমতাকে দুর্বল করা যাবে, কিন্তু একই সাথে নিজেদের সেনাদের ঝুঁকির মুখে ফেলতে হবে না। আর ঠিক এই কারণেই প্রচলিত স্থলযুদ্ধের চেয়ে সার্জিক্যাল স্ট্রাইক বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এবং সাইবার যুদ্ধের বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। সাইবার অভিযানের বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক যুগে যুদ্ধের সংজ্ঞা বদলে গেছে। এখন আর শুধু বারুদ দিয়ে যুদ্ধ হয় না, বরং প্রতিপক্ষের রাডার সিস্টেম, মিসাইল লঞ্চপ্যাড বা পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোর কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করে অকেজো করে দেওয়াই অনেক সময় বড় বিজয়ের সমান হয়ে দাঁড়ায়, যা আমরা অতীতেও স্টাক্সনেট ভাইরাসের মতো ঘটনায় দেখেছি। তবে এখানে একটি বড় প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে ইরান কি চুপ থাকবে? নিশ্চয়ই না, আর সেটাই ভাবাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে। কারণ ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার হুমকি দিয়ে রেখেছে, যা বিশ্ববাজারে তেলের দামে আগুন ধরিয়ে দিতে পারে এবং অর্থনীতিতে ধস নামাতে পারে। এই পুরো বিষয়টিতে মার্কিন প্রশাসনের মধ্যেও মতভেদ রয়েছে। একদল চাইছে কঠোর সামরিক জবাব দিতে, যাতে ইরান ভবিষ্যতে আর কোনো হুমকি তৈরি করতে না পারে। অন্য দল মনে করছে কূটনীতি এবং অর্থনৈতিক অবরোধের পাশাপাশি সীমিত আকারের সাইবার আক্রমণই যথেষ্ট, কারণ সরাসরি হামলা হলে রাশিয়া বা চীনের মতো পরাশক্তিগুলো এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা তৈরি করবে। দর্শক, আপনি কি মনে করেন? যুক্তরাষ্ট্রের কি সরাসরি সামরিক হামলায় যাওয়া উচিত, নাকি সাইবার যুদ্ধেই সীমাবদ্ধ থাকা উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন, কারণ এই সিদ্ধান্তটি আগামী দিনের বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। এই পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে তেহরান পর্যন্ত সবখানেই এখন চরম উত্তেজনা বিরাজ করছে, আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত সিদ্ধান্তটি যে কোনো মুহূর্তে বাস্তবায়ন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবার দৃষ্টি দেওয়া যাক মধ্যপ্রাচ্যের আরেক প্রান্তে, যেখানে ইরান এবং ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এবার এক নাটকীয় মোড় নিয়েছে এবং সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বড় ধরনের কৌশলগত বিজয়ের খবর, যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে শুধু বেকায়দাই ফেলেনি, বরং তাকে নিজের রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় ইরান তাদের প্রক্সি বাহিনী এবং নিজস্ব সামরিক কৌশলের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় বা আয়রন ডোমের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করতে সক্ষম হয়েছে, এবং এর ফলে ইসরায়েলের অভ্যন্তরে নাগরিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম হাহাকার শুরু হয়েছে। ইসরায়েলের রাজনীতিতে নেতানিয়াহু সব সময় নিজেকে মিস্টার সিকিউরিটি বা নিরাপত্তার গ্যারেন্টি হিসেবে উপস্থাপন করে এসেছেন, কিন্তু ইরানের সাম্প্রতিক কিছু পদক্ষেপ এবং সীমান্তে তাদের শক্ত অবস্থান সেই ভাবমূর্তিকে চুরমার করে দিয়েছে, যার ফলে তেল আবিবের রাস্তায় হাজার হাজার মানুষ সরকারের ব্যর্থতার প্রতিবাদে নেমে এসেছে।
খামেনির নেতৃত্বে ইরান যে ধৈর্য এবং কৌশলী পদক্ষেপ গ্রহণ করেছে তাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য বলে আখ্যায়িত করছেন, কারণ তারা সরাসরি সংঘাতে না গিয়েও ইসরায়েলকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে একঘরে করার প্রচেষ্টায় সফল হয়েছে। অন্যদিকে খবরের শিরোনামে এসেছে যে নেতানিয়াহু নাকি কঠিন চাপে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। এটি একটি নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ নেতানিয়াহুর মতো একজন আগ্রাসী এবং অনমনীয় নেতা যখন সুর নরম করতে বাধ্য হন, তখন বুঝতে হবে পর্দার আড়ালে কূটনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ কতটা জটিল আকার ধারণ করেছে। বিরোধীরা বলছেন নেতানিয়াহুর ভুল সিদ্ধান্তের কারণেই আজ ইসরায়েলকে এই পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে এবং এই সুযোগটিকেই কাজে লাগিয়েছে ইরান। তারা শুধু সামরিকভাবেই নয়, বরং তথ্যযুদ্ধেও ইসরায়েলকে টেক্কা দিয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের মিত্র দেশগুলোও নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছে যেন তিনি পরিস্থিতি আর ঘোলাটে না করেন, কারণ আরেকটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। এই ঘটনাপ্রবাহ প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন আর একপাক্ষিক নেই, বরং ইরান সেখানে একটি বড় খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দর্শক, এই যে ক্ষমতার পারাবদল এবং নেতানিয়াহুর মতো নেতার পিছু হটা, এটা কি মধ্যপ্রাচ্যের শান্তির ইঙ্গিত নাকি আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস? আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং যে কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাব। তবে আপাতত মনে হচ্ছে ইরানের এই চালের কাছে ইসরায়েলি প্রশাসন অনেকটাই দিশেহারা। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সেখানে চলমান বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক মহলে যে তোলপাড় চলছে, তার সঙ্গে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি যুক্ত হয়, তখন বিষয়টি আর কেবল ইরানের ঘরোয়া ব্যাপার থাকে না, বরং তা একটি বৈশ্বিক সংকটে রূপ নেয়। আর ঠিক এই প্রেক্ষাপটেই বিশ্বের প্রভাবশালী দেশগুলো তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, যা আমাদের এখনকার আলোচনার বিষয়। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন এবং জাতিসংঘের মতো সংস্থাগুলো ইরানের চলমান বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক বক্তব্যের ব্যাপারে ভিন্ন ভিন্ন অবস্থান নিলেও সবাই একমত যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা কারো জন্যই শুভ হবে না। একদিকে ফ্রান্স এবং জার্মানি ইরানের সরকারকে মানবাধিকার রক্ষার আহ্বান জানাচ্ছে এবং বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের নিন্দা করছে, কিন্তু তারা একই সাথে এটাও স্পষ্ট করে দিয়েছে যে ট্রাম্পের মতো আগ্রাসী হুমকি বা সামরিক হস্তক্ষেপের বুলি আওড়ানো সমস্যার সমাধান নয়, বরং এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। অন্যদিকে রাশিয়া এবং চীন সরাসরি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধিতা করে বলেছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ট্রাম্পের এই ধরনের হুমকি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। প্রভাবশালী এই দেশগুলোর নেতারা মনে করছেন, ট্রাম্প প্রশাসন বিক্ষোভকে পুঁজি করে ইরানে একটি রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে, যা ইরাক বা লিবিয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইউরোপীয় কূটনৈতিকরা ট্রাম্পকে সতর্ক করে বলেছেন যে টুইটারে বা জনসভায় যুদ্ধংদেহী বক্তব্য দিয়ে তিনি হয়তো নিজের ভোট ব্যাংক ভারী করছেন, কিন্তু বাস্তবে এর ফল ভোগ করতে হবে সাধারণ ইরানি জনগণকে, যারা ইতিমধ্যেই অর্থনৈতিক অবরোধের কারণে ধুঁকছে। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানো আর তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ইঙ্গিত দেওয়া সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। এই সূক্ষ্ম পার্থক্যটি বিশ্বনেতারা তুলে ধরার চেষ্টা করছেন। ইরান নিজেও এই বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে, তাদের দেশের মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলতেই পারে, কিন্তু বিদেশিদের উস্কানিতে তারা পা দেবে না। এই ত্রিমুখী লড়াইয়ে একদিকে ইরানের সরকার, অন্যদিকে বিক্ষোভকারী এবং তৃতীয় পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে এটা নিশ্চিত যে প্রভাবশালী দেশগুলোর এই সাবধানবাণী যদি যুক্তরাষ্ট্র উপেক্ষা করে, তবে কূটনৈতিক সম্পর্কের ফাটল আরও চওড়া হবে। দর্শক, আপনাদের কি মনে হয়? বাইরের দেশগুলোর কি উচিত ইরানের বিক্ষোভে সরাসরি সমর্থন দেওয়া, নাকি এটি তাদের নিজেদের মিটিয়ে নিতে দেওয়া উচিত? এমন জটিল ভূ-রাজনৈতিক সমীকরণের মধ্যে সাধারণ মানুষের অধিকার কতটুকু রক্ষিত হচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার এবং তথ্যের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমরা সবসময় এক ধরনের ধোঁয়াশা দেখতে পাই যখন কোনো দেশ সংঘাতের মধ্য দিয়ে যায়, আর ঠিক এই চিত্রটিই উঠে এসেছে ইরানে বিক্ষোভ দমনে নিহতের সংখ্যা নিয়ে, যেখানে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের মধ্যে আকাশ পাতাল ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং বিভিন্ন প্রবাসী ইরানি সংগঠন দাবি করছে যে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এবং ক্র্যাকডাউনে এ পর্যন্ত প্রায় 12,000 মানুষ নিহত হয়েছে, যা একটি ভয়ঙ্কর গণহত্যার ইঙ্গিত দেয়, এবং এই সংখ্যাটি তারা বিভিন্ন হাসপাতাল, প্রত্যক্ষদর্শী এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তৈরি করেছে বলে দাবি করছে। এই 12,000 নিহতের খবর যদি সত্য হয়, তবে তা হবে আধুনিক ইরানের ইতিহাসে অন্যতম বড় ট্র্যাজেডি, যেখানে নিজের দেশের নাগরিকদের ওপরই রাষ্ট্রযন্ত্র এমন নির্মম আচরণ করেছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে ইরান সরকারের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে নিহতের সংখ্যা মাত্র 2,000 উল্লেখ করা হয়েছে, এবং তাদের দাবি এই নিহতদের মধ্যে অনেকেই নিরাপত্তা বাহিনীর সদস্য, যারা দাঙ্গাবাজ এবং বিদেশি এজেন্টদের হামলায় প্রাণ হারিয়েছে। এই সংখ্যার বিশাল ব্যবধান 12,000 বনাম 2,000 আসলে প্রমাণ করে যে ইরান বর্তমানে তথ্যের উপর কতটা কড়াকড়ি আরোপ করেছে। ইন্টারনেট শাটডাউন, সাংবাদিকদের প্রবেশে বাধা এবং সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের কারণে প্রকৃত সত্যটা বের করে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকার ইচ্ছাকৃতভাবেই সংখ্যা কমিয়ে দেখাচ্ছে, যাতে আন্তর্জাতিক মহলে তাদের ভাবমূর্তি পুরোপুরি নষ্ট না হয় এবং জাতিসংঘের মতো সংস্থাগুলো যাতে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ না পায়। অন্যদিকে বিরোধীরা সংখ্যা বাড়িয়ে বলে আন্তর্জাতিক সহানুভূতি আদায় এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে, এমন অভিযোগও উড়িয়ে দেওয়া যায় না, কারণ তথ্যযুদ্ধের এই যুগে সংখ্যা বা পরিসংখ্যানও একটি বড় অস্ত্র। তবে সংখ্যা যাই হোক না কেন, প্রতিটি প্রাণহানিই বেদনাদায়ক এবং প্রতিটি পরিবারের কান্না রাজনীতির ঊর্ধ্বে। রাস্তায় সাধারণ ছাত্র, শ্রমিক এবং নারীদের রক্ত ঝরছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ, কিন্তু ইরান সরকার সেই অনুমতি দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। দর্শক, তথ্যের এই বিভ্রান্তি এবং সত্য গোপনের সংস্কৃতি কি আজকের যুগে টিকিয়ে রাখা সম্ভব? আপনারা যারা নিয়মিত খবর রাখেন, তারা নিশ্চয়ই বোঝেন যে সত্য বেশিক্ষণ চাপা থাকে না। আমরা আশা করি প্রকৃত সত্য একদিন বেরিয়ে আসবে এবং যারা অপরাধী তাদের বিচার হবে, সে সংখ্যা 2,000ই হোক বা 12,000। ভিডিওর শেষ অংশে আমরা নজর দেব ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটির দিকে, যেখানে তিনি ইরানি বিক্ষোভকারীদের প্রতি নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং বলেছেন সহায়তা আসছে, যা শুনলে আপাতদৃষ্টিতে মনে হতে পারে মানবিক সাহায্যের কথা, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এর ভেতরে যুদ্ধের স্পষ্ট অশনি সংকেত দেখতে পাচ্ছেন। ট্রাম্পের এই সহায়তা আসছে কথাটি আসলে বহুমুখী অর্থ বহন করে। এটি হতে পারে বিক্ষোভকারীদের জন্য আর্থিক সহায়তা, হতে পারে প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সুবিধা দেওয়া যাতে তারা সংগঠিত হতে পারে, অথবা সবচেয়ে ভয়ের যে বিষয়টি তা হল বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দেওয়া বা সামরিক সহায়তা প্রদান করা, যা একটি গৃহযুদ্ধ বা সরাসরি যুদ্ধের সূচনা করতে পারে। ট্রাম্প যখনই এই ধরনের অস্পষ্ট কিন্তু ভারী শব্দ ব্যবহার করেন, তখন পেন্টাগন এবং সিআইএর তৎপরতা বেড়ে যায়, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ইরানের বর্তমান সরকারকে উৎখাত করার স্বপ্ন দেখছে এবং চলমান বিক্ষোভকে তারা একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে। তাই এই সহায়তার আড়ালে বড় কোনো সামরিক পরিকল্পনা বা মিলিটারি ইন্টারভেনশনের ছক কষা হচ্ছে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে যুদ্ধের শঙ্কা বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই বার্তা ইরানি বিক্ষোভকারীদের যেমন উজ্জীবিত করতে পারে, তেমনি ইরান সরকারকে আরও কঠোর অবস্থানে নিয়ে যেতে পারে, কারণ কোনো দেশই মেনে নেবে না যে বাইরের কোনো শক্তি তাদের অভ্যন্তরীণ বিদ্রোহে ইন্ধন যোগাচ্ছে। এর ফলে ইরান হয়তো তাদের সামরিক মহড়া বাড়িয়ে দেবে অথবা পারমাণবিক কর্মসূচিতে গতি আনবে, যা শেষ পর্যন্ত একটি সর্বনাশা যুদ্ধের দিকেই গড়াবে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে, আর ট্রাম্পের এই একটি টুইট বা বক্তব্য সেই বারুদে আগুনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করতে পারে। সাধারণ মানুষ যারা শান্তি চায়, তারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্যে আতঙ্কিত বোধ করছে। যুদ্ধের শঙ্কা বাড়ার সাথে সাথে বিশ্ব অর্থনীতি, বিশেষ করে তেলের বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে। দর্শক, আমরা ইতিহাসের পাতায় দেখেছি যে সহায়তার নামে অনেক দেশেই দীর্ঘমেয়াদী যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইরানের ক্ষেত্রেও কি তাই ঘটতে যাচ্ছে? ট্রাম্পের এই হুঁশিয়ারি কি কেবলই রাজনৈতিক চাপ সৃষ্টি, নাকি সত্যিই বড় কোনো সংঘাতের প্রস্তুতি, সেটা সময়ই বলে দেবে। তবে আমরা চাই পৃথিবী শান্ত থাকুক, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হোক।